বন্ধুরা, আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি জানেন? এই যে দেখতে পাচ্ছেন স্টেশনের সাইনবোর্ডে লেখা আছে বিদ্যাসাগর, বাংলাতে লেখা আছে বিদ্যাসাগর। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই স্টেশনটি পশ্চিমবঙ্গে নয়, স্টেশনটি ঝাড়খণ্ডে। আর হঠাৎ কেনই বা এই স্টেশনে এসে আমরা ভিডিও করছি, তারও একটা বিশেষ কারণ রয়েছে, পুরোটাই আপনাদের জানাবো। এই স্টেশনটির নাম বিদ্যাসাগর হওয়ার পিছনে কারণ স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই জায়গায় এসে জীবনের শেষ কয়েকটি বছর কাটিয়েছিলেন। আর এই স্টেশনটির বিশেষত্ব চলুন দেখাই আপনাদের। এই স্টেশনটিতে একটি বিদ্যাসাগর মহাশয়ের জীবনের একটি গল্প রয়েছে, যা আমরা ছোটোবেলায় সবাই শুনেছি। এখানে ছবিতে সেটি বর্ণনাও করা রয়েছে যে একজন ডাক্তারবাবু ট্রেন থেকে নামছেন, কুলি কুলি বলে চিৎকার করছেন। হঠাৎ একজন ধুতি পাঞ্জাবি পরে বয়স্ক ভদ্রলোক সামনে এসে ব্যাগটি তুলে নেন। রিকশায় তুলে দেওয়ার পর যখন তাকে টাকা দিতে যায়, তখন তিনি বলেন, আমি বিদ্যাসাগর, লোকে আমাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে চেনেন। সেই ঘটনা ঘটেছিল এই স্টেশনে। এই স্টেশনটির অ্যাকচুয়াল নাম হচ্ছে কারমাটার, ঝাড়খণ্ডের কারমাটার স্টেশন। পরবর্তীকালে বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে এর নাম চেঞ্জ করে করা হয় বিদ্যাসাগর। দেখুন, আমরা এই মুহূর্তে বসে আছি বিদ্যাসাগর স্টেশনে। দেখতে পাচ্ছেন স্টেশনটি সেই অর্থে কিন্তু লোকজনের খুব আনাগোনা নেই, নির্জন নীরবতা। তো বিদ্যাসাগরের নামাঙ্কিত যে স্টেশন বিদ্যাসাগর স্টেশন, এই স্টেশনের আগের নাম ছিল কারমাটার। 1978 সালে রেল থেকে উদ্যোগ নিয়ে এই স্টেশনের নাম পরিবর্তন করা হয় বিদ্যাসাগর। এবং চারিদিকে দেওয়ালে বিদ্যাসাগর মহাশয়ের জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের ছবি রয়েছে। রেলের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। বিদ্যাসাগর এখানে যে শেষ জীবন কাটিয়েছেন, যে জায়গায় তার বাসভূমি ছিল, এখানে হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন এবং বাচ্চাদেরকে পড়াতেন। স্টেশন থেকে সামনেই আমরা যাব, সেখানে দেখাবো আপনাদেরকে সেই পুরো জায়গাটার ভিডিও। তো বিদ্যাসাগর স্টেশন কিন্তু বিদ্যাসাগরকে নিয়েই পরিচিত এবং বিখ্যাত। সেই অর্থে এখানে হয়তো মানুষজন হয়তো অনেকেই জানেন না যে বিদ্যাসাগরের শেষ জীবনটি বিদ্যাসাগর স্টেশনের, মানে বিশেষ করে আমরা বাঙালিরা হয়তো এতটা জানিই না যে বিদ্যাসাগর মহাশয়ের শেষ জীবন পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে কোথাও কাটিয়েছেন। আমরা বিদ্যাসাগর বলে সবাই জানি কি বীরসিংহ গ্রামের। আমাদের ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে, সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন তার জন্মভূমি, জন্মভিটে কোথায় আছে, কিভাবে যেতে হয়, তার সমস্ত ডিটেলস আমাদের দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে বিদ্যাসাগরের ভিডিওতে। কিন্তু বিদ্যাসাগরের জীবনের একটি অধ্যায় এখানে কেটেছে, সেটাও আমাদের এই ভিডিওতে তুলে ধরলাম। তাই আমাদের ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর আপনি যদি বিদ্যাসাগরে এসে থাকেন বা বিদ্যাসাগর সম্বন্ধে আরও কিছু জানার থাকে বা আপনি জানেন, তার অভিজ্ঞতা শেয়ার করুন, কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের। তো চলুন, দেখা হচ্ছে নন্দনকাননে। বিদ্যাসাগর মশাই যে জায়গাটায় থাকতেন তার নাম দিয়েছিলেন নন্দনকানন। সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, চলুন। দেখুন, আমরা বিদ্যাসাগর স্টেশন থেকে হাঁটা পথের 1 মিনিট প্রায় রাস্তা, একদম স্টেশনের সামনেই বিদ্যাসাগর যে জায়গায় থাকতেন বাড়িতে, নন্দনকানন, সেই এখনও লেখা রয়েছে কারমাটার বিদ্যাসাগর ভবন। বিদ্যাসাগরের জন্মস্থান সবাই আপনারা জানেন যে বীরসিংহ গ্রামে। এখানেও কিন্তু তিনি জীবনের শেষ কয়েক বছর কাটিয়েছিলেন। কি সেই জায়গার ইতিহাস, বিদ্যাসাগর মহাশয় যে ছিলেন, কেন ছিলেন, তার যাবতীয় তথ্য আপনাদের জানাবো। চলুন ভেতরে যাই, সমস্ত তথ্য আমাদের ভিডিওতে থাকবে। এই হলো সেই নন্দনকানন, অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় এই জায়গাটাতে থাকতেন। পরবর্তীকালে এই জায়গায় বিহারি বাঙালি সমিতির উদ্যোগে এই নন্দনকানন পার্কটি প্রতিষ্ঠিত হয়েছে। চাইলে আপনারা এখানে রাত্রিবাসও করতে পারেন, তার ইনফরমেশন আমরা আপনাদের দেব। ঢুকেই যেটা নজর কাড়বে, এই বিশাল একটি শিমুল গাছ। দেখুন, শিমুল ফুল ফুটে রয়েছে, চারিদিকে শিমুল ফুল পড়েও রয়েছে। যদিও কারমাটা স্টেশন এবং সেই স্টেশন লাগোয়া চত্বরটি অতটাও নিরিবিলি আর এই মুহূর্তে নেই। যখন বিদ্যাসাগর মহাশয় ছিলেন তখন হয়তো নিরিবিলি ছিল, কিন্তু এই নন্দনকানন চত্বরটি গাছগাছালির মধ্যে পাখির ডাকে আপনার মনকে ভরিয়ে তুলবে। এই নন্দনকানন চত্বরে যারা আসবেন তারা চাইলে এখানে থাকতে পারেন। মাত্র 150 টাকার মাথা পিছু হিসাবে এখানে কিন্তু রুম পাওয়া যায়। আমরা এসেই প্রথম সেই কাজটি করলাম। আমাদের ডকুমেন্ট স্বরূপ আধার কার্ডটা দিয়ে
ফর্ম ফিল আপ করে আগে এখানে থাকার জন্য রুমটা বুক করে নিলাম। এই নন্দনকানন ক্যাম্পাসের মধ্যেই কিন্তু রুমগুলো রয়েছে এবং এই কেয়ারটেকার দাদাও রয়েছেন, সমস্ত প্রকার সহযোগিতা উনিই করে দিচ্ছেন। দেখুন, বিদ্যাসাগর যিনি এখানে বেশ কিছু বছর জীবনের শেষ সময়টা কাটিয়েছেন, কিন্তু আনন্দে বা সুখে তিনি দিন কাটাননি। তার যে সময়ের এখানে কাটিয়েছিলেন দুঃখে এবং বিরহে। ছেলে নারায়ণ চন্দ্রকে ত্যায্যপুত্র করার পরেই এখানে তিনি চলে আসার সিদ্ধান্ত নেন। মাঝে মাঝে কলকাতায় হয়তো যেতেন, মৃত্যুও ঘটেছে কলকাতাতে, কিন্তু জীবনের শেষ সময়টা এখানে দুঃখে এবং বিরহে কেটেছে। কিন্তু এই যে জায়গাটা আপনারা দেখছেন, টোটাল জায়গাটা 14 বিঘে জমির ওপরে তখনকার দিনে একটি ইংরেজ মহিলাকে 500 টাকার বিনিময়ে এই জায়গাটি কিন্তু কেনা হয়। কিনেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। এই যে জায়গাটিতে আছেন, আপনারা জানেন কারমাটার, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা থেকে আমরা জানতে পারি কারমাটার অ্যাকচুয়ালি আমাদের বাঙালি উচ্চারণে আসল উচ্চারণটা কারমাটাঁড়, অর্থাৎ কারমা হচ্ছে একটি আদিবাসী, এখানের যারা আদিবাসী তাদেরকে বলা হতো কারমা। আর টাঁড় মানে উঁচু জায়গা, যেখানে বন্যা হলেও কিছু হবে না বা জলে ডুবে যাবে না। সুনীল গঙ্গোপাধ্যায় এরকমই বিশ্লেষণ করে গেছেন এই কারমাটারের নামকরণ নিয়ে। তো এই কারমাটারেই তিনি ছিলেন এবং এখানেই তিনি দিন যাপন করতেন। তো চলুন আরও আপনাদেরকে ইনফো দিতে দিতে ঘোরাতে ঘোরাতে জায়গাটি দেখাই। এখানে তার একটি প্রতিকৃতি রয়েছে এবং যেটি আমরা স্টেশনেও লক্ষ্য করলাম, ঝাড়খণ্ডের মাটিতে এই ভূমি হলেও তা কিন্তু বাংলায় লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে নিয়ে যা লিখেছিলেন, দয়া নহে বিদ্যা নহে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গৌরব, তার অজেয় পৌরষ, তাহার অক্ষয় মনুষ্যত্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লেখা এখানে কিন্তু বাঁধানো রয়েছে এবং এই প্রতিকৃতিতে মাল্যদান করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে একটি শেড করে বিদ্যাসাগরের কিন্তু প্রতিকৃতি রয়েছে। তো চলুন আরও আমরা যাই, আপনাদের দেখাই। এই জায়গাটিতে এসে আপনি রাত্রিবাস করতে চাইলে কেয়ারটেকারের ফোন নম্বর আমরা দিয়ে দেবো ভিডিওতে। দেখতে পাচ্ছেন বেশ কতগুলো ঘর করা রয়েছে, এই ঘরগুলোতে আপনারা রাত্রিবাস করতে পারেন। বিদ্যাসাগর মহাশয় এখানে সাংসারিক কলহতা থেকে মনে কষ্ট পেয়ে বা যেভাবেই হোক তিনি এখানে আসার পর এখানকার মানুষের কষ্ট যখন দেখলেন, তাদের অশিক্ষা, চিকিৎসাহীনতা, তখন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি আবার সেই সমাজসেবার কাজে লিপ্ত হয়ে পড়েছিলেন। সেই তার লিপ্ত হয়ে পড়ার জন্য তিনি এখানে একটি হোমিওপ্যাথি চিকিৎসালয়ও খুলেছিলেন। পরবর্তীকালে তার নামে এখানে একটি বিদ্যালয় হয়েছে। তিনি এখানকার গরিব আদিবাসী বাচ্চাদের পাঠদানও করতেন। দেখুন, বিদ্যাসাগর বাঙালি ছিলেন। আমি বাঙালি হিসেবে ঝাড়খণ্ডের মাটিতে এসে বিদ্যাসাগরের এই যে বাসস্থান ছিল, এখানে এসে কিন্তু সত্যিই আমি গর্বিত। এবং এই চত্বরে যেখানে সকাল 10টায় কিন্তু প্রত্যেক দিন তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। ওই দূরের ছোট্ট একটি দেখতে পাচ্ছেন, ওইখানে সকাল 10টার সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এখানে সাধারণ মানুষকে চিকিৎসা করতেন, হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এবং চিকিৎসা করার সাথে সাথে উনি এখানের মানুষজনকে কিন্তু গুড়, বাতাসা, নকুলদানা ইত্যাদি খাবার দিতেন। তো ওইখানে আমরা যাব, আপনাদের দেখাবো। ওইটি কিন্তু চাপা পড়ে নষ্ট হয়ে গেছিলো কালের নিয়মে, কিন্তু এখন সেটা রেনোভেট করে তৈরি করা হয়েছিল। চলুন ওইখানে যাই, আপনাদেরকে জানাবো তথ্য। দেখুন, এইখানেই কিন্তু একটি ঘর করে বিদ্যাসাগর মহাশয় চিকিৎসা করতেন এবং সেটি চাপা পড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই চিকিৎসালয় চালানোর জন্য একজন দায়িত্ব নিয়েছিলেন। তিনি সকালবেলা এবং সন্ধ্যেবেলায় এসে চিকিৎসা করতেন, কিন্তু বয়সের বার্ধক্যের কিন্তু কারণে তিনি এখন আর আসতে পারেন না। তাই এই চিকিৎসালয় আপাতত বন্ধ, কিন্তু আমরা জানতে পারলাম ওষুধপত্র সব কিছুই আছে, কিন্তু এখানে যিনি চিকিৎসা করবেন সেই চিকিৎসকের অভাবে আজ এই চিকিৎসালয়ও কিন্তু বন্ধ। একটি মহিলা স্কুলও রয়েছে, বালিকা বিদ্যালয়ও রয়েছে। এখানে তিনি শুধু চিকিৎসা করতেন এমনটা নয়, এখানে তিনি বাচ্চাদেরকে পড়াতেন
ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতেন। তো এইখানে কিন্তু একটি বিদ্যালয় তিনি কিন্তু স্থাপন করেছিলেন। বিদ্যালয়টি পরে আরও আপডেট করা হয়েছে, বা যেটা দেখতে পাচ্ছেন সেটা পরবর্তী ক্ষেত্রে আরও সাজানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই স্কুল এখন বন্ধ। তার কারণ এই স্কুলে যে বাচ্চারা পড়ে তাদেরকে কিন্তু তাদের যথাযথ ইউনিফর্ম, তাদের যথাযথ খাবার বা বই খাতা সরবরাহ করা সম্ভব হয়ে ওঠে না এই ট্রাস্টি বোর্ডের। সম্ভব নয় যদি না সরকার সাহায্য করে। তো সেই জন্যে এখানে বাচ্চারা আর ভর্তি হয় না, তারা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গিয়ে পড়াশুনো করে। তাই স্কুলটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে। এই মুহূর্তে এই স্কুলটি রয়েছে, কিন্তু স্কুলের পঠন পাঠন ছাত্রছাত্রী কেউই কিন্তু এই মুহূর্তে নেই। তাই আপাতত এই স্কুল এখন বন্ধ। আর এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। অ্যাকচুয়ালি কারমাটার যে স্টেশন বা বিদ্যাসাগর স্টেশন, যেটা বর্তমানে নাম হয়েছে বিদ্যাসাগর, সেই বিদ্যাসাগর স্টেশনে আশেপাশে থাকার বলতে লজ শুধু একটাই, সেটা হলো স্টেশনের কিন্তু একদম ওই পারে, অর্থাৎ 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে একটি প্যালেস, RK প্যালেস বলে একটি লজ রয়েছে। আপনি চাইলে ওখানে রাত্রিবাস করতে পারেন, তবে তা কিন্তু বেশ আধুনিকতায় এবং খানিকটা উচ্চবিত্তদের জন্যই বললে চলে। কিন্তু যদি সাধারণভাবে একদম এই বিদ্যাসাগরের যেখানে বাসস্থান ছিল সেখানে কাটাতে চান, তাহলে আপনাকে এখানে আসতে হবে। এখানে প্রায় 150 টাকা জন পিছু প্রতি রাতে থাকার জন্য কিন্তু ব্যবস্থা, চাইলে খাবারও পেতে পারেন। তো বিদ্যাসাগরের এইখানে যখন তিনি ছিলেন তখন তিনি বাগান পরিচর্যাও করতেন। তিনি বাগান করেছিলেন, আম গাছ লাগিয়েছিলেন করা রয়েছে। তবে আম গাছ কিন্তু আছে। দেখুন, এটি ঝাড়খণ্ডের জামতারা কিন্তু ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো এই যে নিবাস ছিল বিদ্যাসাগরের, এটি কিন্তু তৈরি হয় যেসব বাঙালিরা, প্রতিষ্ঠিত বাঙালি এখানে ছিলেন তৎকালীন সময়ে কিন্তু বিহার, এবং 2001 সালে তা ভেঙে গিয়ে এখানে ঝাড়খণ্ড হয়। সেই বাঙালিদের উদ্যোগেই তৈরি হয় বাঙালি বিহারি সমিতি। তার উদ্যোগেই পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ড সরকার সেটিকে আপডেট করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মৃতিরক্ষা কমিটি তৈরি করে। 11 জনের একটি সদস্যের কমিটি তৈরি হয়, এবং সেই সমিতির উদ্যোগেই এখানে কিন্তু সেই ঘরগুলো করা রয়েছে। আপনারা থাকতে চাইলে থাকতে পারেন। কেয়ারটেকারকে ডেকে আমরা ঢুকে গেলাম সেই রুমে, যেই রুমে স্বয়ং বিদ্যাসাগর মহাশয় থাকতেন। তার ব্যবহৃত জিনিসপত্র এই রুমে রয়েছে বলে কেয়ারটেকার মশাই জানালেন। আমরা যে দেখালাম যে প্রপার্টিটা, অর্থাৎ এই 14 বিঘে জমি, তার মধ্যে কিন্তু এই বাড়িটার মধ্যেই কিন্তু উনি থাকতেন। এবং আশ্চর্যজনক ব্যাপার, এই রুমটা এবং এই খাটটা উনি ব্যবহার করতেন। ওনার ব্যবহৃত কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন এই খাট, তখনকার দিনে কিন্তু তিনি এই খাটই ব্যবহার করতেন। আরেকটা জিনিস দেখুন, এই যে ছোট্ট একটি ঘটের মতো জিনিস দেখতে পাচ্ছেন, এর মধ্যে মাটি আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিন্তু তার গ্রামের মাটি এই ঘটে করে রাখা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে হয়তো এই রুমটি রং করা হয়েছে, খানিকটা হয়তো রেনোভেট করা হয়েছে, নিচে টাইলস বসানো হয়েছে। কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন ছাদের যেভাবে কনস্ট্রাকশন, সেটা কিন্তু তখনকার দিনেরই বানানো কনস্ট্রাকশন। এই রুমটাই উনি ব্যবহার করতেন। এদিকে জানালা, এগুলো হয়তো পরবর্তী ক্ষেত্রে খানিকটা তাকে আরও নূতন করে বানাতে হয়েছে, তার কারণ এটি সংরক্ষণ করার জন্য, আর অন্য কিছুই নয়। তবে এই বাড়িটি পুরোটাই পরবর্তী ক্ষেত্রে কিছুটা তো আধুনিকতা বা এই ইলেকট্রিসিটি হেনাতেনা এইসবগুলো পরবর্তী ক্ষেত্রে বাড়ানো হয়েছে। নাহলে এটাই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি এখানেই কিন্তু থাকতেন, এই ঘরের মধ্যে। কারমাটারে আছি, আপনাদেরকে ঘর দেখালাম, বা যাবতীয় যে এই 14 বিঘে জমি দেখাশোনা এবং সমস্ত অতিথিদের যে আপ্যায়ন, সব কিছুই কিন্তু করে থাকেন আমাদের জিতেন্দ্র মণ্ডল। নমস্কার। তো যাবতীয় আপনারা যদি এখানে আসেন, সাহায্য, ঘর, খাওয়ার, এভরিথিং, তার জন্য কিন্তু জিতেন্দ্রদাকেই আপনাদের ফোন করতে হবে এবং ফোন করে আসতে হবে। আপনাদের আগেই বলেছি যে একদম খুব সস্তায়, যেটা না দিলে নয়, এই বাঙালি বিহারি যে ট্রাস্টি বোর্ড, তার পরবর্তী ক্ষেত্রে আপডেট হয়ে এখানে থাকার ব্যবস্থা করেছে সেই
বৃদ্ধজনেরা, গুণীজনেরা, সেই ট্রাস্টি বোর্ডের 11 জন সদস্য মেম্বার নিয়ে। তো ইনি কিন্তু 24 ঘন্টার দেখভালের দায়িত্বে আছেন এবং এই প্রপার্টি সুন্দর বা যতটুকু আপনারা পাচ্ছেন সব কিন্তু এই দাদার জন্যেই। তো দাদার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার সঙ্গে যোগাযোগ করতে মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি 6202257193। শুনলেন মোবাইল নাম্বার, আপনারা ফোন করবেন। আপনাদের কেমন ধরনের রুম লাগবে, বেড প্রতি বা মাথা পিছু এখানে রুম পাওয়া যায়, মানে আপনারা ধরুন 3 জন আছেন তাহলে বেড পিছু, আর যদি আপনারা ফ্যামিলি আসেন তার জন্য অন্যরকম বেড, তাই তো? তো সব রকমের ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থাও উনিই করে দেবেন। এবং সব থেকে বড় যেটা আমরা এসে দাদার কাছ থেকে পেলাম, একটা সুন্দর আতিথেয়তা, মানে আমরা আপ্লুত। আমাদের উনি জল এনে দিলেন এবং বললেন যে আমি কি করতে পারি আপনাদের জন্য। আসুন, বাঙালি হয়ে বাঙালির গর্ববোধ করুন এবং বাঙালির ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের বিদ্যাসাগরের সেই গৌরবোজ্জ্বল অধ্যায় ছড়িয়ে দিন সবার কাছে। ভিডিওটি প্রচুর শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনাদের কি সাহায্য করতে পারি আমি এবং জিতেন্দ্রদা।